Hello everyone, welcome to another vlog, welcome to our YouTube channel Couple Bikers BD। আর জানি অনেকেই ভাবছেন যে রাজস্থলী রাঙামাটির প্রথম পর্বটার পরে কেন দ্বিতীয় পর্ব আসতে পুরো একটা সপ্তাহ দেরি হলো। তার কারণ হচ্ছে মাঝখানে একটু শারীরিক অসুস্থতার কারণে ভ্লগ এডিট করা, সবকিছু করা মানে ম্যানেজ করা নিয়ে আসলে একটু ঝামেলায় ছিলাম। যাই হোক, ম্যানেজ করা হয়ে গেল, এই জন্য এই ভ্লগটা এডিট করে আপনাদের সামনেও নিয়ে আসলাম এবং বলেছিলাম যে রাজস্থলীর কিছু কড়া সত্য, মানে কঠিন সত্য যেটা বলে, সেটা আপনাদেরকে জানাবো। সো রাঙামাটি থেকে আমরা রওনা হয়ে গেলাম এবং অসাধারণ, রাঙামাটি থেকে বান্দরবন যাওয়ার এই রাস্তাটা লিচু বাগান হয়ে যেহেতু ফেরি পার হবো, এই রাস্তাটা খুবই অসাধারণ, এত সুন্দর যে এই রাস্তায় রাইড করলে না মানে মন ভরে যায়, এরকম একটা রাস্তা। তো সবাই খুব এনজয় করে রাইড করতেছিলাম আর চারপাশের প্রকৃতি কি যে সুন্দর লাগতেছিল যা বলে বোঝানোর মতো না। বাই দ্য ওয়ে, এত প্রশংসা করতেছি চতুর্দিকে, আমাদের প্রশংসাও মাঝে মধ্যে আপনারা কমেন্ট সেকশনে করেন আমি জানি। প্রশংসার পাশাপাশি সমালোচনাও করবেন, কি ভালো লাগলো কি খারাপ লাগলো এটা কমেন্ট করে জানাবেন। আর এখনও এই যে ভ্লগটা শুরু করলাম, সাবস্ক্রাইবটা কি করছেন? ওই লাল বাটনটা যেটা আছে বা সাদা বাটন যেটাই আছে না কেন সাবস্ক্রাইবের, ওটা কি মানে ক্লিক করা আছে, অল নোটিফিকেশন দেওয়া আছে? যদি দেওয়া না থাকে তাহলে দিয়ে দেন, আপনার প্রিয় মানুষদেরকে ভালোবাসা দিতে সমস্যা কোথায়, তাই না? কোনো সমস্যা ভাইয়া? না, একটু গাড়ির ডকুমেন্ট দেখার জন্য। গাড়ির ডকুমেন্ট? আচ্ছা, বের করবো। দেখেন কত ভালো, ঘুরে আসলাম আপনাকে ডকুমেন্ট দেখানোর জন্য। ভাইরা ডকুমেন্ট দেখতে যাইছে, দেখাই। এখন যাব রাজস্থলী, রাঙামাটি থেকে আমরা রাজস্থলীর দিকে যাই। এই যে আমার ড্রাইভিং লাইসেন্স, এটা গাড়ির কাগজ, ওর বাইক, ওর থ্যাংক ইউ ভাইয়া। বাড়ি ঢাকাতে, আমরা ঢাকা থেকে রাঙামাটি ঘুরে এই দিক দিয়ে ঘুরতেছি, ট্রাভেল করি, মজা লাগে। না না না, সমস্যা নাই সমস্যা নাই, এটা আপনাদের ডিউটি। এই যাত্রাটা একটু অন্যরকম ছিল, কারণ যখন হচ্ছে ফেরির কাছে পৌঁছায় আমাদের সজল ভাই হঠাৎ করে পিছন থেকে এসে বলে উনি আর যেতে পারবে না। তার কারণ হচ্ছে বাসায় থেকে ভাবি ফোন দেয় এবং ইমার্জেন্সি তাদেরকে একটা জায়গায় যেতে হয়, এই জন্য তাকে এই ট্যুর থেকে, এই জায়গা থেকে, লিচু বাগানের এই ফেরিঘাট থেকে আমাদের কাছ থেকে তাকে বিদায় নিতে হলো। তো ফেরির জন্য অপেক্ষা করতেছিলাম, সবাই একটু মজা করতেছিলাম, গল্প করতেছিলাম, আর কোন রাস্তাতে একটু ঘুরে যাওয়া যেত এটা নিয়ে চিন্তা করতেছিলাম। বাট যাই হোক, বান্দরবন যাওয়ার পথেই হচ্ছে রাজস্থলীর রাস্তাটা পড়ে। ফেরিটা পার হওয়ার সময় মানে চারপাশের যে দৃশ্য, এই ফেরি পার হওয়ার দৃশ্যটা আমার কাছে খুবই ভালো লাগে, কারণ এত সুন্দর লাগে চারপাশের দৃশ্যটা। মনে হয় যে এখানে ফেরিটা যদি মাঝখানে স্তব্ধ হয়ে থেমে যেত, মানে এটা মনে মনেই চিন্তা করি, বুঝছেন? এটা কখনো ঘটুক সেটা কখনো আশা করি না, এই চিন্তা শুধু আমাদের মনে মনেই থাকে, বাস্তবে এটা ঘটুক এটা আমরা চাই না। যাই হোক, ফেরিটা পার হয়ে আবারও যাত্রা শুরু হলো আমাদের। অসাধারণ রাস্তা, মানে বান্দরবনে যাওয়ার রাস্তা তো মনোমুগ্ধকর। বলতে গেলে কি, এই রাঙামাটি বান্দরবনের যেই সাইটগুলো রয়েছে, রাঙামাটি, বান্দরবন, চিটাগং, কক্সবাজার, মানে এই চিটাগং বিভাগটায়, আমাদের এই পার্বত্য অঞ্চলটায় এতটা সুন্দর যা মানে আপনি যদি না আসেন, না দেখেন, না এক্সপ্লোর করেন, বিশেষ করে গাড়িতে আসলে এতটা এনজয় করতে পারবেন না। বাইকে আসলে আমরা যেভাবে এনজয় করছি, এই এনজয়টা কিন্তু গাড়িতে আসলে কোনো দিনই করতে পারবেন না, এটার আমি 100% গ্যারান্টি আপনাকে দেবো। বুঝতে পারছেন? যতই বলেন না কেন, না ভাই এনজয় করি, এনজয়, বাট আমি বলবো ঘন্টা এনজয় করেন, কারণ বাইকে যে এনজয়মেন্টটা হয় সেটা গাড়িতে কোনো দিন হয় না, সেটা আমিও জানি, আপনিও জানেন, বাট তাও বলেন যে হেভি এনজয় করছি।
পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে এবং পৌঁছানো বলতে কি এখনো পথ বাকি আছে, কারণ সোজা গেলে বান্দরবন চলে যাব, বাম দিকে হচ্ছে রাজস্থলী। তো রাজস্থলীর পথে ঢুকি। তো রাজস্থলী যাওয়ার এই রাস্তাটা কিন্তু একদম পাহাড়ের ধার ঘেঁষে। কিছু কিছু রাস্তা এমন ভয়ানক মানে সিচুয়েশন, মানে খাড়া নিচে ঢাল, দেখে তো মনে করেন ভয়ও লাগে কিন্তু মজাও লাগে। রাইড করতে যা লাগতেছিল, আর সামনে একটা পালসার তার ফুল ফ্যামিলি নিয়ে যাচ্ছিল, যদিও হচ্ছে তারা দেখলাম যে হেলমেট টেলমেট এভাবে পরেনি, দেখে এটা খারাপ লাগলো। বাট পাহাড়ি রাস্তাটা এনজয় করতেছিল তারাও, আমরাও এনজয় করতেছিলাম। একবার উঠতেছি, একবার নামতেছি, একবার নামতেছি, আবার উঠতেছি, ওঠা নামা, মনে হচ্ছিল যে কান ধরে কেউ উঠবস করাচ্ছে, ব্যাপারটা এইরকম লাগতেছিল। বাট তারপর রাস্তাটা খুবই এনজয় করতেছিলাম এবং দুই পাশের ভিউ তো আরও অসাধারণ। যেটা সবচেয়ে বেশি মনে এনজয় করছে, কারণ পাহাড়ি রাস্তায় যেটা হয় যে আমাকে রাস্তার দিকে মনোযোগটা রাখতে হয়, আমি রাস্তা এনজয় করি, মনে হচ্ছে চারপাশের প্রকৃতি এনজয় করে, ব্যাপারটা এরকম। রাজস্থলে যাওয়ার পথে একটা জায়গা পড়বে যেখানে সুন্দর মতো বড় করে সিঁড়ি তাক তাক করে বানানো আই লাভ রাজস্থলী আছে। তো এখানে হচ্ছে আমরা একটু ব্রেক দিলাম, কারণ একটু তো ফটো সেশনের দরকার, তাই না? একটু তো ফটো সেশন করতেই হবে, না হলে কি হয়? এত দূর এত কষ্ট করে এইরকম একটা জায়গায় আসছি, তাই একটু ফটো সেশনের জন্য আমরা ব্রেক দিলাম। জোস একটা ফটো সেশন চলে গেল সবগুলো আমাদের। Yes. আমরা অনেক ছবি তুলেছি, আমাকে দেখা যায়। হ্যাঁ, দেখা যাচ্ছে। রাজস্থলীর ফিলটা হচ্ছে অনেকটা থানচির মতো, বুঝছেন? ফটো সেশন শেষ করে আমরা রাজস্থলীর যেই মেইন পয়েন্টটা, যেই জায়গার ভিউ দেখার জন্য সবাই আসলে যায়, সেই দিকে রওনা হলাম। তো সেই দিকে রওনা হতে গিয়ে সোজা একটা মোড়ে গিয়ে পৌঁছালাম, যে মোড় থেকে ডান দিকে রাজস্থলীর সেই জিগজ্যাগ রোড বলেন বা সীমান্ত রাস্তা যেটা রয়েছে সেই দিকে গেছে ডান দিকে, এবং সোজা হচ্ছে রাজস্থলী উপজেলা পরিষদ বা ওখানে হসপিটাল, আর্মি ক্যাম্প সব কিছু সোজা গেলে পাওয়া যায়। তো আমরা ডান দিকে চলে গেলাম এবং রাস্তাটা এতটা সুন্দর, এই যে প্রশংসা করতে করতে নেন চলে আসছে অফরোডিং। এবং অফরোডিংটা বেশি দূর না, এই খারাপ রাস্তাটুকু বেশিক্ষণের না, অল্প একটু সময়ের জন্য, সামান্য কিঞ্চিত, ঠিক আছে? তো কিঞ্চিত এই রাস্তাটা পার করার পরে যখন উপরে উঠতেছিলাম, মানে মোড় ঘুরতেছি আর উপরে উঠতেছি, সাজেকের কথা মনে পড়ে যাচ্ছিল। বাই দ্য ওয়ে, এই রাস্তা কিন্তু সাজেকে গিয়ে কানেক্ট হবে ইন ফিউচারে, এই রাস্তা, সেটাও বলতেছি সাজেকে গিয়ে কিভাবে কানেক্ট হবে এই রাস্তাটা। মানে যখন উপরে উঠতেছিলাম, নতুন রাস্তা তো সাজেকের মতো ভেঙে চুরে যায়নি, এর জন্য মানে টার্নে যখন উপরে উঠতেছে এনজয় হেভি মজা করতেছিলাম। তারপরে আমাদের সামনে যে আমাদের বাইকাররা ছিল, ওরা একটা জায়গায় দাঁড়াইছিল, বিশেষ করে রাফাত ভাই, কারণ অসাধারণ ফটোগ্রাফার সে, এই ট্যুরের সব ফটোগ্রাফি উনিই করছে আমাদের। তো রাফাত ভাই দাঁড়াইলো এমন একটা জায়গায়, ওখানে দাঁড়ায় সামনের দৃশ্যটা দেখে মনটা করে উড়ু উড়ু, বুকটা করে দুরু দুরু, মানে এত সুন্দর কি করে হতে পারে একটা জায়গা, সৃষ্টিকর্তার সৃষ্টি কতটা সুন্দর, মানে এত সুন্দর একটা ভিউ রাজস্থলীর। আমরা সবাই দাঁড়াইছি, আমরা ছবি তুলতেছি, আমরা মজা করতেছি, মানে অস্থির একটা ভিউ, অস্থির একটা অবস্থা। মনে কেমন লাগলো? সেই জোস, হ্যাঁ, অনেক সুন্দর, মানে সার্থকতা এইখানে। ভাই কেমন লাগলো? অসাধারণ, কিছু বলার নেই। রাজস্থলী আসা দরকার। হ্যাঁ, তো এই হচ্ছে রাজস্থলীর রাস্তা, এত সুন্দর। এই যে ফটো সেশন চলতেছে, বিলাল ভাইয়ের নতুন প্রোফাইল পিকচার রেডি হচ্ছে এটা, তার ওই যে দেখেন আরেকজন ব্লগার দাঁড়ায় থাকে, ডিস্টার্ব করে, ব্লগ বানায় আর ডিস্টার্ব করে। আলহামদুলিল্লাহ যে মানে এইরকম জায়গা ঘুরে বেড়ানো, বাংলাদেশ ঘুরে বেড়ানো, এবং ভবিষ্যতে আল্লাহ যদি রহমত থাকে পৃথিবী ঘুরে দেখার ইচ্ছা আছে, তো এইরকম জায়গাগুলো দেখার সৌভাগ্য উনি করে দিচ্ছে। তো এইখানে ভাই এত ছবি তুলছি, বলতে গেলে ট্যুরের প্রায় 70% ছবি এই জায়গাতেই আমরা তুলছি, কারণ জায়গাটা থেকে চোখটা সরানোই যাচ্ছিল না, ক্যামেরা ধরলেই ছবি, অসাধারণ ছবি, ব্যাপারটা এইরকম। তো এই রাস্তায় যখন রওনা হলাম, রওনা হওয়ার সময় আমার একটু মনে হচ্ছিল যে আমার গাড়িটা পিছনটা একটু বাবলিং করতেছে, মানে ডান পাশটা যখন আমি মানে কর্নারিং করতেছি বা টার্ন নিচ্ছি, ডান পাশটা কেমন জানি লাগতেছিল আমার গাড়ির, মানে এই জিনিসটা একটু সন্দেহ হচ্ছিল আমার। তো এই রাস্তাটা ধরে আগাতে থাকলাম এবং আগাতে গিয়ে এমন মানে এক পাহাড় থেকে নেমে যখন আরেক পাহাড়ে উঠলাম, ওফ মাশাআল্লাহ কি যে সুন্দর ভিউ, মানে জাস্ট তাকায়াছিলাম ভাই, এইরকম সৌন্দর্য কি করে হতে পারে, কি করে এতটা সুন্দর হতে পারে একটা জায়গা, এত অসাধারণ সুন্দর।
মানে যা বলে বোঝানোর মতো না, জাস্ট তাকায় ছিলাম। সো এই রাস্তাটা ধরে আরও সামনের দিকে যখন আগে গেলাম তখন একটা জায়গায় আসলো, জায়গাটার নাম হচ্ছে হলদিয়া। তো এইখানে সবাই একটু দাঁড়ালো পানি টানি খাওয়ার জন্য। তো এইখানে ঘটনাটা ঘটলো কি, মানে এইখানে আমার লাইফে প্রথম আমি পাহাড়ি কোনো এলাকায় দাঁড়াইছি এবং দাঁড়ানোর পরে মানুষগুলা না কেমন করে জানি তাকাচ্ছিল, মানুষগুলার আচরণ, মানুষগুলার অঙ্গভঙ্গি খুবই মানে অদ্ভুত। তো আমরা সামনের দিকে আগানোর সিদ্ধান্ত নিলাম যে ঠিক আছে, আসছি যখন শেষ পর্যন্ত যাই, চেক পয়েন্ট যেটা আর্মি চেক পয়েন্ট রয়েছে সেই পর্যন্ত যাই। কিন্তু সমস্যাটা হলো যখন আরও এই ভাঙা রাস্তাটা দিয়ে আমি আগাতে থাকলাম এবং অফ রোডে আমি টের পেলাম যে আমার পিছনের সাসপেনশনে কোনো একটা তো প্রবলেম হয়েছে। তো আমার পিছনে ছিল হচ্ছে জাভেদ ভাই। তো জাভেদ ভাই পেছন থেকে হঠাৎ করে ডাক দিয়ে বলল, মানে চিল্লাচ্ছিল উনি যে ভাই আপনার সাসপেনশন ডান পাশেটা কিছু একটা হয়েছে। তো ওখানে দাঁড়ায় পড়ি, মনি আমাকে দাঁড়াতে বলে, ওখানে দাঁড়ায় পড়ি। তো দাঁড়ায় পড়ার পরে যেটা দেখলাম যে আসলে আমার ডান পাশে অ্যাভেঞ্জারের পিছনে যে সাসপেনশনটা রয়েছে সেটা হচ্ছে লিক করছে, অয়েল সব বের হয়ে যাচ্ছে। তো আমি আর কোনো রিস্ক নিলাম না যে সামনে আগায় যাব, বাট আমার টিমকে আমি পাঠায় দিলাম। তো আমার টিম যেহেতু সামনে আগায় গেছে, আমি ফেরত চলে আসলাম এই হলদিয়া বাজারে এবং এখানে এসে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতেছিলাম। কিন্তু আমার টিম ফেরত আসার পর যেটা বলল যে খুবই ভয়ানক একটা কথা বলল, এখানে আর্মি চেকপোস্ট আছে, এখানে সব কিছু আছে, বাট তারা আপনার এন্ট্রি করবে, আপনার ভোটার আইডি কার্ড নেবে, সব কিছু নেবে, কিন্তু তারা একটা কথা বলবে, যে কথাটা হচ্ছে নিজ দায়িত্বে যান। এবং এই কথাটার কারণটা হচ্ছে এই যে হলদিয়া জায়গায় আমরা দাঁড়াইছিলাম, এই জায়গাটা থেকেই সব ইনফরমেশন এই পাহাড়ে যেই দলগুলার আছে যারা হচ্ছে আতঙ্ক ছড়াচ্ছে রাখাইন, কারণ মায়ানমার সীমান্ত এটা মানে খুবই ভয়ানক অবস্থা। এখানকার পাহাড়ি লোকজনের সাথে তারা মিলে প্লাস হচ্ছে যে কুকি চিন যারা রয়েছে তারা সবাই মিলে এমন একটা অবস্থা। এবং এইখানে নাকি এমনও দৃশ্য দেখা গেছে যে বন্দুক হাতে লোকজন দাঁড়ায় আছে, ক্যামেরা ওইভাবে চালু করা যায় না, এনি টাইম আপনার ছিনতাই হয়ে যেতে পারে। আপনার যদি লাক মানে খুব একটা অতিরিক্ত ভালো না হয় এখানে ছিনতাই হয়ে যেতে পারে। যাই হোক, আমার টিমের লাকটা ভালো ছিল, তারা গেছে যে জাস্ট ওই পিক পয়েন্টে ছবিটা তুলছে, ছবিটা তুলেই তারা রওনা হয়েছে, কারণ তারাও রিক্সে যেতে চায়নি, কারণ যেহেতু আমাদের সাথে কাপড়রা ছিল, ফিমেল ছিল। এইরকম একটা জায়গা সেনাবাহিনীর দখলে নেই, কারণ আমরা যাওয়ার কয়েকদিন আগেই নাকি সেনাবাহিনীদের সাথে একটা দুর্ঘটনা ঘটছে। তো অদ্ভুত না, মানে সেনাবাহিনী এখানে আপোষ করে চলে, মানে বাংলাদেশ সেনাবাহিনী আপোষ করে চলে। এই রাস্তাটা গিয়ে আপনারা সাজেক যাওয়ার সময় লাস্ট 5 কিলোর আগে যে মোড়টা পান, বাম দিকে তো সাজেকের জন্য উঠে যেতে হয়, ডান দিকে যেই রাস্তাটা গেছে সেই রাস্তাটা এসে এই রাজস্থলীর রাস্তায় কানেক্ট হবে। এটা সীমান্তবর্তী রোড হতে যাচ্ছে, বাট এই জায়গার ওপর আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর কোনো দখলদারিত্ব নেই, কোনো আধিপত্যিত্ব নেই, তারা এদের সাথে আপোষ করে চলে। ইয়েস, আমি যেটা বলছি শক লাগা, ইয়েস শক লাগুক, কারণ এই কথাটা কেউ বলবে না, বাট এটা বলা উচিত। আপনারা যারা যাচ্ছেন খুবই সাবধানে যাবেন, ওই জায়গায় সেনাবাহিনী আপনাদেরকে প্রোটেক্ট করবে ভাই, এই আশায় যাবেন না, কারণ এরা শুধু রাস্তায় বর্তমানে বানাইতে পারে, জায়গা দখলদারি, জায়গার সেফটি কোনো কিছু তাদের আয়ত্তে নাই, ঠিক আছে। আর এই হলদিয়া জায়গায় কখনোই দাঁড়াবেন না, কারণ এইখান থেকেই ওই পাশের যেই সন্ত্রাসীরা রয়েছে তাদের কাছে ইনফরমেশনগুলো যায় যে ছিনতাইয়ের জন্য, ট্যুরিস্টদেরকে আটকানোর জন্য। এবং এই সব কিছু বলতে গেলে বেড়ে গিয়েছে 5 আগস্ট 2024-এর পরে। এই ঘটনাগুলো আরও বেশি ভয়ানক হয়ে গেছে। যাই হোক, আমরা ফেরত চলে আসলাম এবং একটা জায়গায় গিয়ে হচ্ছে ভাবলাম যে এবার একটু খিদা লাগছে, একটু নাস্তা করি। তো নাস্তা করে রওনা হলাম, ভাবছিলাম যে কী করে চিটাগং রোডের জ্যামটা একটু এড়াবো, একটু অ্যাভয়েড করা যায়। তো গুগল ম্যাপ লাগালাম, খুবই ভিতর দিয়ে একটা রাস্তা গুগল ম্যাপ আমাদেরকে বলল। এবং যেহেতু চিটাগং হয়ে যাচ্ছি, সিদ্ধান্ত নিলাম যে মেজবান হাইলে আইউনে হচ্ছে ডিনার করব। ভাই এমন একটা ভিতরের রাস্তা দিয়ে নিয়ে গেছে, রাস্তাটা খুবই অদ্ভুত, গ্রামের রাস্তা, চিপা রাস্তা, বাট হ্যাঁ কোনো জ্যামও এরকম ছিল না, লোকাল যানবাহন ছিল, রাইড করতে ভালোই লাগতেছিল। সন্ধ্যা পর্যন্ত রাইড করলাম। এই রাইড করার পরে অবশেষে হচ্ছে মেজবান হাইলে আইউনে পৌঁছালাম এবং শান্তি মতো করে একটু খাইলাম। সো খাবার চলে এসেছে, ক্ষুধার্ত আমরা। এই যে আমাদের হেলমেটগুলোকে একটা টেবিলে বসায় দিচ্ছি, অলওয়েজ আমাদের হেলমেট একটা টেবিলে বসে ওরা। এই কি খাইতেছে? আমরা খাচ্ছি
হলো না। আমরা কি জানি খাচ্ছি ভাই? এটা কি লাল বোনা নিছে? আলা ভুনা আর সাদা বোনা নেই? এই যে সাদা ভুনা লাল কালার সব মিক্স করে নিচ্ছি, আমরা সবগুলো ফ্লেভার নিচ্ছি। সব কি খালি আড়াইশো? তারপরে আবার 500 হয়ে গেছে, তাই নাকি? 250 ছিল। আড়াইশো যে অবস্থা দেখা যাচ্ছে এক কেজি আমি একা খেতে পারি। ঝোল সহ আড়াইশো। গরুর মাংস 250 দিলে অনেক বড়। তো এই ট্যুরে আই হোপ যে ইনফরমেশনগুলো দিলাম সেই ইনফরমেশনগুলো আপনাদের কাজে লাগবে। রাজস্থলী খুবই একটা সুন্দর জায়গা, একটা নৈসর্গিক জায়গা, সৃষ্টিকর্তার সৃষ্টি, একটা অপরূপ জায়গা, আমাদের বাংলাদেশের একটা অপরূপ সুন্দর জায়গা। বাট এইখানে ট্যুরিস্টদের যাওয়া খুবই অনিরাপদ, কারণ এই জায়গার কোনো নিরাপত্তা নেই, নিরাপত্তার কোনো গ্যারান্টি নেই, কর্তৃপক্ষের কোনো মাথা ব্যথা নাই, কোনো কিছু নাই। মানে জাস্ট এখন বাংলাদেশ একটা রঙ্গমঞ্চ হয়ে আছে। তো এই রঙ্গমঞ্চে যে যার নিরাপত্তা নিজেদেরই রাখতে হবে। আর এই যে বললাম সাসপেনশনটার প্রবলেম হয়েছে, এইটা নিয়ে বহুত সাফার করতে হয়েছে, তারপরেও খুব ভালোভাবে আলহামদুলিল্লাহ বাসায় ফিরতে পারছি। বাট এই সাসপেনশনের একটা পরবর্তী কাহিনী আছে, সেই কাহিনীটা আমাদের সামনের যেই একটা ট্যুর আসতেছে, যখন আবার একটা পাহাড়ে ট্যুর দেব, কারণ পাহাড়ের ট্যুরের একটা প্ল্যান করতেছি, তো তখন হচ্ছে এই সাসপেনশন নিয়ে যে কাহিনীটা ঘটছে সেই ওই ট্যুরের টাইমে আপনাদের সাথে শেয়ার করব। বাট আজকের ব্লগে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, সেফ থাকুন। বর্তমানে বাংলাদেশে যে অবস্থা চলতেছে, এই অবস্থায় সেফ থাকাটা সবচেয়ে বেশি প্রয়োজনীয়। তো সেফ থাকুন, নিজেকে সেফ রাখুন, নিজের ফ্যামিলিকে সেফ রাখুন। সবসময় কাপল বাইকার্স বিডির সাথে থাকুন। সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।